দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে কাল আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া, নিশ্চিত করলেন তার আইনজীবী। আগামীকাল তিনি কোর্টে যাবেন এবং যেহেতু তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আমরা কালকে কোর্টে জামিন চাবো। ৩ মাস পর তালা কেটে নয়াপল্টনের কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা। আমাদের সেই পুরনো দল এটা না, সুতরাং এটা কেটে আমাদের ঢুকতে হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা সিটি নির্বাচনে মিন্টু ও পিন্টুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল। উচ্চ আদালতে যাবার ঘোষণা দুই পক্ষের আইনজীবীদের। চলচ্চিত্রের উন্নয়ন ও বিকাশে কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ নির্মূলের হাতিয়ার হিসেবে চলচ্চিত্রকে ব্যবহারের তাগিদ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, লন্ডভন্ড ঘরবাড়ি, 10 জনের মৃত্যু, অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিশ্বের নানা দেশে দেখা গেল আংশিক চন্দ্রগ্রহণ, তবে আকাশ মেঘলা থাকায় বেশিক্ষণ উপভোগ করতে পারলেন না দেশের দর্শনার্থী। এবং নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর ফ্যাশন হাউসগুলোর ব্যাপক প্রস্তুতি, তবে রাজনৈতিক অস্থিরতায় প্রত্যাশিত বিক্রি নিয়ে শঙ্কা। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। সকালে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। দুদকের দায়ের করা দুর্নীতির এই দুই মামলায় অর্থ আত্মসাতের অভিযোগে বেগম জিয়া সহ 3 আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে। দীর্ঘদিন ধরে নিরাপত্তার কারণ দেখিয়ে মামলার শুনানিতে অনুপস্থিত থাকায় 25 ফেব্রুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 4 মার্চ গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার সহ আসামি পক্ষের 7টি আবেদনের শুনানি শেষে বেগম জিয়ার বিরুদ্ধে আদালতে জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল রেখে 5 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন আদালত। জানুয়ারি 5 তারিখে অবরুদ্ধ থাকায় তিনি যান নাই। আগামীকাল তিনি কোর্টে যাবেন এবং যেহেতু তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আমরা কালকে কোর্টে জামিন চাবো। আর নিরাপত্তার বিষয়টা আমাদের সিনিয়র লয়াররা পূর্বেই আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়েছে। আমরা আপনাদের মাঝে আজকে আবার অনুরোধ করছি, বেগম জিয়া যে রাস্তা দিয়ে যাবে 24শে ডিসেম্বরের মতো যেন তার গাড়ি ভরে হামলা না করা হয়। এদিকে 3 মাস পর তালা কেটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন দলের নেতাকর্মীরা। সন্ধ্যায় দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে নেতাকর্মীরা নয়াপল্টনের বিএনপি অফিসে প্রবেশ করেন। এর আগে থেকে দলের আরও কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের বাইরে অবস্থান করতে থাকেন। ভেতরে ঢোকার পর আসাদুল করিম শাহীন বলেন, বিএনপির পক্ষ থেকে কার্যালয়ে গেটে যে তালা লাগানো ছিল সেটা আর দেখা যায়নি, তাই নতুন তালা কেটে ভেতরে প্রবেশ করতে হয়েছে। তিনি আরো বলেন, বিএনপির কার্যালয় বন্ধ করার পর থেকে পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। যে তালাটা আমাদের যুগ্ম মহাসচিবকে নেওয়ার সময় যে তালাটা ছিল, সেই তালাটা আটকে তারপর চাবিটা ওনার আইন শৃঙ্খলা বাহিনীর হয়তো কোন একটা গ্রুপ নিয়ে গেছে। তো আমাদের কাছে ডুপ্লিকেট চাবি ছিল, আমরা ভেবেছি হয়তো ওই ডুপ্লিকেট চাবি দিয়ে আমরা খুলবো, কিন্তু আপনাদের সামনে চেষ্টা করলাম, আমরা দেখলাম যে তালাটা চেঞ্জ করা, মানে আমাদের সেই পুরনো তালা এটা না, সুতরাং এটা কেটে আমাদের ঢুকতে হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, নওগাঁয় বজ্রপাত এবং দেয়াল ও গাছ পড়ে মারা গেছেন 10 জন। লন্ডভন্ড হয়ে গেছে কাঁচা ও আধা পাকা সহ সহস্রাধিক বাড়িঘর ও দোকানপাট। এ ঘটনায় পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া কাউরাকান্দি নৌ রুটে 1 ঘণ্টার জন্য সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। আবহাওয়া অফিস জানায়, বিকেলে রাজশাহী মহানগরীর সাহেববাজার, নওদাপাড়া, বিমানবন্দর থানা মোড়সহ শালবাগান এলাকার রাস্তার পাশের বিভিন্ন গাছপালা ভেঙে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের অস্থায়ী দোকানপাট। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঝড়ের কবলে অজ্ঞাত এক বৃদ্ধা ভিক্ষুক মারা যান। জেলার বিভিন্ন উপজেলায় কালবৈশাখীর আঘাতে আম, লিচু বাগান সহ পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে বগুড়ায় 5 শতাধিক বাড়িঘর বিধ্বস্ত সহ দেয়াল ধসে এক গৃহবধূ মারা যান। এছাড়া নাটোরে শতাধিক ঘরবাড়ি, গাছপালা লণ্ডভণ্ড সহ বজ্রপাতে একজন মারা যান। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীতে ঝড়ের তাণ্ডব শুরু হয়। নগরীর বিভিন্ন সড়কে বেশ কয়েকটি বিলবোর্ড খুলে পড়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কিছু এলাকায়। এ সময় অফিস ফিরতি মানুষ ভোগান্তিতে পড়েন। দর্শক যেমনটা জানছিলেন, রাজশাহীতে বিকেলে কালবৈশাখী ঝড়ে 4 জন মারা গেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। বিকেল থেকে এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে নগরীতে বিদ্যুৎ সংযোগ। বর্তমান পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের রাজশাহী রিপোর্টার সাইফুর রহমান রকির কাছে। রকি, পারমিতা, আপনি যেমনটি বলছিলেন কালবৈশাখী ঝড়ে তছনছ হয়ে গেছে রাজশাহী, ঠিক এটি আর কি 5টা থেকে শুরু হয়েছে। হঠাৎই বিকেলে 5টার দিকে কালো মেঘ জমতে শুরু করে। তারপর হঠাৎই আমরা দেখি যে একটি প্রচন্ড ঝড় হয়। প্রায় আধা ঘন্টার মতো এই ঝড় স্থায়ী হয়েছিল। এই ঝড়ে মূলত বিভিন্ন গাছপালা যেমন পড়েছে তেমনি পড়েছে বৈদ্যুতিক খুঁটি, তার ছিঁড়ে গেছে। তারপর থেকে বিভিন্ন রাজশাহীর এবং আশেপাশে যে এলাকাগুলো আছে এগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ঝড়ের কবলে দেয়াল চাপা পড়ে 3 জন এবং একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত এক নারী, তিনি মারা গেছেন এই গাছ চাপা পড়ে। এছাড়াও কিন্তু আমরা এই ঘটনার পরে আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যেসব কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন এই ঝড়টি যেহেতু প্রবল আকার ধারণ করেছিল সেই জন্য মূলত তারা কিন্তু এক ধরনের বেকায়দায় পড়ে গেছেন। তারপরেও কিন্তু তারা এই রাতের মধ্যেই কিন্তু এই কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে শালবাগান সহ সাগরপাড়া, শালবাগান এবং কোট সহ বিভিন্ন এলাকায়, লক্ষ্মীপুর এলাকায় তারা কিন্তু বিদ্যুৎ দিয়ে দিয়েছেন। এই কয়েকটি জায়গায় কিন্তু ইতিমধ্যেই বিদ্যুৎ চলে এসেছে। এছাড়াও তারা বলেছেন যে রাত 12টার মধ্যে হয়তো 80% এলাকায় তারা এই বিদ্যুৎগুলো দিয়ে দিতে পারবেন। এছাড়াও কিন্তু আমরা কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে। তারা বলেছেন যে প্রায় 13 মিলিমিটার বৃষ্টিপাত রাজশাহীতে রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতে যেহেতু একটা ঝড়ও হয়েছে, এই ঝড়ে কিন্তু মাটির যে ঘর বাড়িগুলো ছিল সেগুলো অনেকগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে এই ঝড়ের কারণে হয়েছে। তো সব কথাই এক কথা বলতে গেলে যে এই ঝড়টি যেহেতু এক ধরনের প্রবল আকার ধারণ করেছে সেই জন্য রাজশাহী শহরের এই 5টার পর থেকে বিদ্যুৎ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। 10:30টার পর থেকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করেছে। 12টার মধ্যে হয়তো 80% জায়গায় বিদ্যুৎ আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তো পারমিতা, এই ছিল রাজশাহীতে কালবৈশাখী ঝড়ের সর্বশেষ খবর। দর্শক, দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর রাজশাহী নগরীতে এখন কোথাও কোথাও বিদ্যুৎ আসতে শুরু করেছে। সেখানকার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি। ঢাকা সিটি নির্বাচনে আপিলের শুনানিতে আব্দুল আওয়াল মিন্টু ও নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দীর্ঘ শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে এই আদেশকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেওয়া হয়েছে উল্লেখ করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানান মিন্টু ও পিন্টুর আইনজীবী। তবে বিভাগীয় কমিশনার জানান প্রচলিত আইনের ভিত্তিতেই তিনি আগের আদেশ বহাল রেখেছেন। বিস্তারিত মৌসুমী ইসলামের রিপোর্টে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে নিয়ম অনুযায়ী 3 দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করার সুযোগ রয়েছে বাতিল হয়ে যাওয়া প্রার্থীর, এবং আপিলের 3 দিনের মধ্যে রায় দেওয়ারও বাধ্যবাধকতা রয়েছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল 9:30 থেকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুরু হয় ডিসিসি নির্বাচনে মনোনয়ন বাতিল হয়ে যাওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি। প্রথম দিন আপিল শুনানি করা হয় আব্দুল আওয়াল মিন্টু ও নাসিরউদ্দিন পিন্টু সহ 23 জন প্রার্থীর। বিকাল 4টা নাগাদ আব্দুল আওয়াল মিন্টুর আপিল শুনানিতে অংশ নেন বিএনপির অধিকাংশ সিনিয়র আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে ঢাকা বিভাগীয় কমিশন আগের রায় বহাল রাখেন, অর্থাৎ তার মনোনয়নপত্র বাতিল করে দেন। এরপর বিএনপির আরেক নেতা বিডিআর বিদ্রোহ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাসিরউদ্দিন পিন্টুর আপিলও বাতিল করে আগের রায় বহাল রাখেন। এখানে গুরুতর হলো প্রার্থীর নিজের ইনফরমেশন, সেটা সব সঠিক আছে, তিনি বৈধ, আর বাকিগুনা লেস ইনফরমেশন। আব্দুল রাজ্জাক সাহেব সিটি কর্পোরেশন ট্যাক্স পে করে, প্রমাণও দেখিয়েছি আমরা, তারপর আমরা ন্যায় বিচার পেলাম না। হোসেন মোহাম্মদ এরশাদ, জনাব ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের তার কেস তো আমি রেফার করেছি।
তারা প্রত্যেকেই কিন্তু সাজাপ্রাপ্তির পরে আপিল পেন্ডিং থাকা অবস্থায় তারা ইলেকশন করেছেন, কিন্তু বিভাগীয় কমিশনার আমাদের এই সব আইন কানুনের কোনো কথাই বিবেচনায় নেন নাই। বিভাগীয় কমিশনার আজ্ঞাবহ হয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। তবে আইন মেনেই আদেশ দেওয়া হয়েছে বলে জানান ঢাকা বিভাগের কমিশনার মোহাম্মদ জিল্লার রহমান। যা সিদ্ধান্ত দিয়েছি, যেটা বহাল আছে এবং যেটা বহাল রাখা হয়নি, সকল ক্ষেত্রেই আইনের প্রশ্নেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার আপিল শুনানির প্রথম দিনে মোট 23 জন প্রার্থীর মধ্যে একজন মেয়র প্রার্থী সহ 5 জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এই আপিল শুনানি চলবে আগামী 7 এপ্রিল পর্যন্ত। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দক্ষিণের মেয়র পদে মির্জা আব্বাসকে সমর্থন দিয়েছে বিএনপি। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এমাজউদ্দিন আহমেদ। এছাড়া ঢাকা উত্তরে মেয়র পদে সমর্থনের বিষয়টি আগামীকাল জানানো হবে বলেও জানান তিনি। আদর্শ ঢাকা চাই এই ব্যানারে আসন্ন সিটি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রচারণা চালানো হবে বলে জানান এমাজউদ্দিন আহমেদ। যোগ্য ব্যক্তিবর্গকে, যারা জনসেবা দিতে সক্ষম, তাদেরকে ঢাকার মানুষ কোনোদিন ভুল করে না নির্বাচনে। দক্ষিণের সমর্থন দেওয়া হয়েছে মির্জা আব্বাসকে, আর উত্তরে আগামীকালকে এটা সিদ্ধান্ত, হাইকোর্টের সিদ্ধান্তটা দেখে তারপর চিন্তা করা হবে। এদিকে হাজী সেলিমকে সঙ্গে নিয়ে প্রচারণা চালানোর অভিযোগে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দুপুরে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মুর্শিদ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশ দেন। শুক্রবার জুমার নামাজের সময় স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমকে সঙ্গে নিয়ে প্রচারণা চালায় সাইদ খোকন। এমন অভিযোগের ভিত্তিতে তাকে নোটিশ দেওয়া হলো। এদিকে ঢাকা দক্ষিণে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনকেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে তাদের নোটিশের জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের কুফল জনগণকে জানাতে চলচ্চিত্রকে ব্যবহার করতে নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন থাকতে হবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2013 অনুষ্ঠানে গুণী শিল্পী ও নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর বক্তব্যে তিনি এসব কথা বলেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পী আর কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2013। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা জানানো হয় বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে হিসেবে খ্যাত অভিনেত্রী সারা বেগম কবরীকে। আর পুরস্কার অর্জনে সবাইকে ছাড়িয়ে গেছে চলচ্চিত্র মৃত্তিকা মায়া। বিভিন্ন ক্যাটাগরিতে 17টি পুরস্কার পায় এই চলচ্চিত্র। আর শ্রেষ্ঠ অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, শ্রেষ্ঠ অভিনেত্রী মৌসুমী, শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে যুগ্মভাবে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন এবং শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার পান মামুনুর রশিদ। সব মিলিয়ে 25টি ক্যাটাগরিতে দেয়া হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনুষ্ঠানে পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শক্তিশালী এই গণমাধ্যমটির দিকে আবারও জনগণের দৃষ্টি ফেরাতে 300 সিনেমা হলকে আধুনিক করার উদ্যোগ নিয়েছে সরকার। নানা রকম সুযোগ সুবিধা আর প্রণোদনা পাচ্ছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। যারা সিনেপ্লেক্স নির্মাণ করবেন তারা কর মুক্তি পাবেন, সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। এবং চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান 35% সম্পূরক কর ছিল, সেই 35% সম্পূরক কর আমরা প্রত্যাহার করে নিয়েছি। তিনি বলেন, আবহমান বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির প্রতিফলন থাকা চাই চলচ্চিত্রে। আমাদের যে দীর্ঘদিনের মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, মানুষের যে মহান আত্মত্যাগ, এই বিষয়গুলি তুলে ধরে আরো বেশি চলচ্চিত্র নির্মাণ করা প্রয়োজন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মারদাঙ্গা, হানাহানি, কাটাকাটি, এইগুলির হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে। কাজে এর কুফলটা সমাজের কাছে তুলে ধরতে হবে এবং গঠনমূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। দেশ বিদেশের ধ্রুপদী চলচ্চিত্র সংরক্ষণ, প্রদর্শন এবং গবেষণার জন্য চলচ্চিত্র আর্কাইভকে আরও শক্তিশালী করা হচ্ছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার আইনজীবীরা।
বেলা 11:10 শিশির মনির, এহসানে সিদ্দিক সহ 5 জন আইনজীবী কারাগারে প্রবেশ করেন। তারা সেখানে প্রায় 35 মিনিট কামারুজ্জামানের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে আইনজীবীরা বলেন, আগামীকালের রিভিউ শুনানির পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এই জামায়াত নেতার রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি আগামীকাল হওয়ার কথা রয়েছে। সংগঠন হিসেবে যুদ্ধ অপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামীর বিচারের বিষয়টি খুব শিগগির মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এটা এখন ক্যাবিনেট ডিভিশনে দেওয়া আছে, আপনারা একটু অপেক্ষা করেন, এটা খুব শিগগিরই, আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, খুব শিগগিরই মন্ত্রিপরিষদ সভায় এটা উপস্থাপন করা হবে এবং এটার অ্যাপ্রুভাল চাওয়া হবে। রাত 11টার সময় আরো থাকছে অনলাইন কেনাবেচার ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন পণ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানী থেকে এক নারী সহ 3 জন আটক। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরো 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা দাঁড়ালো 16। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করা হয়। এরপর 5 জনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। পরে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় সাথিবুল বাহার 2 নামে বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় 70 থেকে 80 জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। 3 দিন ধরে না খোঁজ, এখন আজকে সকালবেলা তারে পাওয়া গেছে। আজকে সকালে বলছে আসেন আপনারা, আমরা তৎপরতা চালাবো। এখানে আমি সবাই লাশ দেখছি, এখানে নাই, আমার ভাই নেই। আমরা যে মূল দুর্ঘটনাস্থল তার থেকে হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার দূরবর্তী বিভিন্ন এদিকে ওদিকে সব দিকেই আমরা তো একটানা আমরা খুঁজে চলছি। এরই ফাঁকে পর্যায়ক্রমে এই 5টা লাশ পাওয়া যায়, 3টার পরিচয় পাওয়া গেছে। এই 3টা দাবি আরো শুরু থেকেই ছিল। আবারও ডিসিসি নির্বাচন প্রসঙ্গ। দলীয় সভাপতির নির্দেশনার পরও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ওয়ার্ডেই সমর্থনের ক্ষেত্রে একক প্রার্থী নির্ধারণ করতে পারেনি আওয়ামী লীগ। সমর্থিত হিসেবে একক প্রার্থী নির্ধারণে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কমিটি করে দেয়া হলেও সমর্থন চূড়ান্ত করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে দলের কেন্দ্রীয় নেতারা আশা করছেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিলের আগেই একক প্রার্থী সমর্থন দেওয়া নিশ্চিত হবে। একই সঙ্গে তারা দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘ 13 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভক্ত ঢাকার প্রথম সিটি কর্পোরেশন নির্বাচন। দলীয় নির্বাচন না হলেও এতে অধিকাংশ প্রার্থী কোনো না কোনো দলের সমর্থক অথবা কোনো না কোনো দলের সমর্থিত। বিএনপি এ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস এবং নাশকতা করবে যারা, তাদের যাতে অস্তিত্ব না থাকে সেইভাবে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কোনো ওয়ার্ডেই যেন আওয়ামী লীগ সমর্থিত একাধিক প্রার্থী না থাকে তা নিশ্চিত করতে গণভবনে ডেকে নেতাদের সুস্পষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নির্দেশনার আলোকে ঢাকার সংসদীয় আসনগুলো নিয়ে কেন্দ্রীয় নেতাদের তত্ত্বাবধানে গঠিত হয়েছে 15টি কমিটি। স্থানীয় সংসদ, নগর আওয়ামী লীগ ও দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত এইসব কমিটি ঠিক করছেন ওয়ার্ড ভিত্তিক প্রার্থীদের সমর্থন দেওয়ার বিষয়টি। তবে প্রতিটি ওয়ার্ডে 5 থেকে 6 জন করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র জমা দেয় প্রার্থী সমর্থন নির্ধারণে হিমশিম খেতে হচ্ছে দলটিকে। আমরা চেষ্টা করতেছি যাতে একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বী করতে পারে। একটা নিরপেক্ষ জরিপের মাধ্যমে ওই রিপোর্টটা আমরা নিয়ে নিচ্ছি এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমরা এটা নির্ধারণ করব। এখনো তো একক প্রার্থীর নির্বাচন প্রতিটি সংসদীয় আসনে সম্ভব হয়নি। কোনো কোনো এলাকায় আলোচনা অব্যাহত আছে এবং আমরা আশা করছি 9 তারিখের আগে আমরা কমপ্লিট করতে পারব। একই সাথে তারা বলছেন, যারা দলের সিদ্ধান্ত মানবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে পরামর্শ দিব বা নির্দেশনা দেব সেটা দলের নেতাকর্মী যারা ইতিমধ্যে নমিনেশন পেপার সাবমিট করেছে তারা মেনে নেবেন। যদি কেউ প্রত্যাহার না করে সেক্ষেত্রে আমরা তখন সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি আশা করি মানবে। তারপর তো 2-1 জায়গায় ব্যতিক্রম হতে পারে, সে ব্যতিক্রম হলে কোনো একটা এফেক্ট হবে না। ওয়ার্ডে যদি যার যোগ্যতা থাকে ওয়ার্ডে দিয়ে দেবো,
থানার লেভেলে যোগ্যতা থাকলে থানার, সিটিতে যোগ্যতা থাকলে সিটিতে দিয়ে দেবো। আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতারা বলছেন, প্রার্থী সমর্থনের ক্ষেত্রে এলাকার জনসমর্থন ও দলের প্রতি আনুগত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। নেতাদের এখানে স্যাক্রিফাইস করার মতো। ইজাজ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। একটা সংগঠন যারা রাজধানীর মগবাজার এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ করার সময় বাস চাপায় সহোদর 2 শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন আরও 1 শ্রমিক। সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজার রেলগেট মোড়ে নির্মাণাধীন উড়াল সেতুর পাশে শ্রমিকরা বসেছিলেন। এ সময় হঠাৎই বনশ্রী পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের ওপর উঠে গেলে 3 জন গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন আসাদুল ইসলাম ও মাজিদুল ইসলাম। তাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার বড়চাপড়া গ্রামে। এই ঘটনায় বাস চালক সহ বাসটিকে আটক করেছে পুলিশ। অনলাইন কেনাবেচার ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন পণ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারী সহ 3 জনকে আটক করেছে র্যাব 2। সকালে রাজধানীর মোহাম্মদপুর এলিফ্যান্ট রোড ও গ্রিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে বিভিন্ন নামে অফিস ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল রানা, আফসানা ও তানভীর। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেল আংশিক চন্দ্রগ্রহণ। সবচেয়ে ক্ষণস্থায়ী এই গ্রহণ মাত্র 5 মিনিট স্থায়ী হয়। নাসার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র জুড়ে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেছে। তবে মিসিসিপি নদীর উপকূল থেকে অন্ধকারে ঢেকে যাওয়া চাঁদের সবচেয়ে ভালো ছবি দেখা গেছে। এছাড়া গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদের এই বিরল দৃশ্য দেখা যায়। তবে স্থানীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ এক এক দেশে এক এক সময় দেখা গেছে। প্রথমে মেঘলা আকাশ, পরে কালবৈশাখী ঝড়ের কারণে মাত্র 20 মিনিট আংশিক চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পেল বাংলাদেশের উৎসাহী দর্শনার্থীরা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশ ঘটা করে চন্দ্রগ্রহণ দেখার আয়োজন করেও হতাশ হতে হয়েছে আগ্রহী বিজ্ঞান মনস্ক সংগঠন ও দর্শনার্থীদের। ঢাকার আফতাবনগর প্রকল্পের উত্তর প্রান্তে কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্পে চন্দ্রগ্রহণ দেখতে বিকেল থেকেই ভিড় করেন উৎসুক দর্শনার্থীরা। সন্ধ্যা 6:12 বাংলাদেশের আকাশে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হয়। তবে মেঘলা আকাশে তা দৃশ্যমান হয় আরও আধা ঘন্টা পর। যদিও 20 মিনিটের মাথায় আবারও মেঘের আড়ালে ঢাকা পড়ে আংশিক চন্দ্রগ্রহণের দৃশ্য। পরে কালবৈশাখী ঝড়ে পণ্ড হয়ে যায় চন্দ্রগ্রহণ দেখার সব আয়োজন। তবে যেটুকু সময় দৃশ্যমান ছিল এর মধ্যেই দর্শনার্থীরা উপভোগ করেছেন আংশিক চন্দ্রগ্রহণ। আর যারা দেখতে পাননি তাদের কণ্ঠে ছিল হতাশার সুর। বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে 3 বছর পর 2018 সালের 27 জুলাই। বৈরী আবহাওয়ার কারণে ঢাকা চট্টগ্রাম রুটে বিমান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত অভ্যন্তরীণ রুটের 5টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আটকা পড়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। হ্যাঁ, ধন্যবাদ জাফর। আপনি যেটা বলছিলেন, ঢাকার বৈরী আবহাওয়ার কারণে ঢাকা চট্টগ্রাম রুটে যে বিমান চলাচল পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 5টি অভ্যন্তরীণ রুটে বিমানের যাত্রা বাতিল করা না হলেও তা 5টা আটকা পড়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। এর মধ্যে চট্টগ্রাম থেকে সন্ধ্যা 7:10 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল নভো এয়ার এবং ইউএস বাংলা, সে দুটি ছেড়ে যায়নি। এর পরবর্তীতে ছিল 9:10 চট্টগ্রাম থেকে আরও 3টি ফ্লাইট, নভো এয়ার, রিজেন্ট এয়ার এবং ইউএস বাংলা। মোট 5টি বিমানের প্রায় কয়েকশো যাত্রীকে শাহ আমানত বিমানবন্দরে আটকা পড়তে হয়। যে এখন পর্যন্ত প্রায় 11:30 পেরিয়ে গেল, এখন পর্যন্ত এইসব বিমানের যাত্রা বাতিল করা না হলেও কিন্তু যাত্রা কখন ছেড়ে যাবে কিনা তা বলা হচ্ছিল না। সেই কারণে কিন্তু শত শত বিমান যাত্রীকে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এর ফলে তারা কিন্তু এখানে আটকা পড়েছে। অর্থাৎ এছাড়া আরেকটি বিমান রয়েছে, আন্তর্জাতিক বিমান, যেটা মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রাম আসার কথা ছিল বাংলাদেশ বিমানের। সেই ফ্লাইটটিকে আপাতত ওমানের মাস্কটে রাখা হয়েছে, যেটি আগামীকাল ভোর 6টায় চট্টগ্রাম হয়তো আসবে। অর্থাৎ বৈরী আবহাওয়ার কারণে শত শত যাত্রীকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আটকা পড়তে হয়েছিল এবং এখন তারা টাকা, যারা যেসব বিমান সংস্থা অর্থাৎ নভো এয়ার, ইউএস বাংলা এবং রিজেন্ট এয়ার, তাদেরকে তারা ফেরত দিতে হয়েছে এবং তাদের টাকা ফেরত দেওয়ার পর তারা এইসব যাত্রীরা কিন্তু এখন ফেরত চলে যাচ্ছেন। অর্থাৎ যাত্রীরা বলছেন দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে তাদেরকে, কারণ তাদেরকে বলা হয়নি যে যাত্রা বাতিল হবে কিনা কিংবা তাদেরকে পরবর্তীতে যেতে পারবে কিনা এই ব্যাপারে তাদের কিছু বলা হয়নি। আর এরই প্রেক্ষিতে এইসব শত শত যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে আটকা পড়ে। এখন তারা টাকা ফেরত দিয়ে, অর্থাৎ টিকিটের টাকা ফেরত দিচ্ছেন। প্রায় দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পর এসব যাত্রী এখন ফেরত চলে যাচ্ছেন। এই ছিল চট্টগ্রাম বিমানবন্দর থেকে সর্বশেষ। জাফর।
কমল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম ঢাকা রুটে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। তো শাহ আমানত বিমানবন্দর থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। শেষ হলো চট্টগ্রামের এশিয়ান উইমেন ইউনিভার্সিটির 2 দিন ব্যাপী ছবি উৎসব। শেষ দিন সকাল থেকে ছবি দেখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় জমান শিক্ষার্থীরা। শুক্রবার শুরু হওয়া এই উৎসবে দেশের 50 জন আলোকচিত্রীর তোলা ছবি স্থান পায়। উৎসবে প্রদর্শিত ছবিগুলো থেকে সেরা ছবি বাছাই করেন দেশের প্রখ্যাত 2 আলোকচিত্রী মুনিরা মোর্শেদ ও আবির চৌধুরী। পরে উৎসবে অংশ নিয়ে আলোকচিত্রীদের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন মঞ্জুমা মোর্শেদ সহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইয়েমেনের এডেনে হাউথি বিদ্রোহীদের দমনে প্রেসিডেন্ট মনসুর হাদি সমর্থিত বাহিনীর জন্য অস্ত্র সহায়তা দেওয়া শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাশাপাশি শিয়া হাউথিদের দমনে বিমান হামলা অব্যাহত রেখেছে তারা। শুক্রবার রাতে সৌদি জোটের বিমান হামলায় 6 শিশুসহ 9 বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানায় গণমাধ্যম। এই অবস্থায় ইয়েমেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরবের নিরাপত্তা সার্বভৌমত্বের স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। এদিকে ইয়েমেনের সৌদি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সৌদি জোটের বিমান হামলার প্রতিবাদে রাজধানী সানায় সমাবেশ করেছে শত শত মানুষ। বিমান হামলা চালিয়ে সৌদি জোট ইয়েমেনের সাধারণ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছে তারা। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্ট। মিরপুরে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল খেলবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে। অন্যদিকে ফতুল্লায় বিসিবি উত্তরাঞ্চল মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চলের। 2টি ম্যাচই শুরু হবে দুপুরে 1:30 মিনিটে। খেলা দেখতে দর্শকদের কোনো টিকিট লাগবে না বলে জানায় টুর্নামেন্ট কমিটি। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি হিসেবে নতুন এই টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি, যাতে অংশ নিচ্ছে দেশের শীর্ষ ক্রিকেটাররা। তবে আইপিএলে খেলার কারণে সাকিব আল হাসান পুরো আসর এবং ব্যক্তিগত কারণে তামিম ইকবাল প্রথম ম্যাচ খেলছেন না। নতুন এই টুর্নামেন্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বেশ কাজে আসবে বলে মনে করেন অংশগ্রহণকারী দলের অধিনায়করা। মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব করবেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ালটন মধ্যাঞ্চলের, নাসির হোসেন উত্তরাঞ্চলের এবং মুমিনুল হক অধিনায়কত্ব করবেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের। লিস্ট এ মর্যাদার এই টুর্নামেন্টের খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। পয়েন্ট টেবিলের সেরা 2 দল 11 এপ্রিল মুখোমুখি হবে ফাইনালে। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে কাল আদালতে যাবেন বেগম খালেদা জিয়া। 3 মাস পর তালাক কেটে নয়াপল্টনের কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকা সিটি নির্বাচনে মিন্টু ও পিন্টুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল। উচ্চ আদালতে যাবার ঘোষণা 2 পক্ষের আইনজীবীদের। চলচ্চিত্রের উন্নয়ন ও বিকাশে কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নির্মাতাদের প্রতি আহ্বান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, লন্ডভন্ড ঘরবাড়ি, 10 জনের মৃত্যু, অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। এবং বিশ্বের নানা দেশে দেখা গেল আংশিক চন্দ্রগ্রহণ। তবে আকাশ মেঘলা থাকায় বেশিক্ষণ উপভোগ করতে পারলেন না দেশের দর্শনার্থীরা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।